সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ইউসিবি পাবলিক পার্লামেন্টের আজকের এই সুশাসন প্রতিষ্ঠায় শুদ্ধি অভিযান নিয়ে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে। আমাদের আজকের এই প্রতিযোগিতার বিষয় নির্ধারিত হয়েছে বর্তমান শুদ্ধি অভিযান সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক হবে। আসলে কি তাই? এই বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবার জন্য সরকারি দল হিসাবে আমাদের সাথে আজকে যারা রয়েছেন তারা হচ্ছে ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়া এবং বিরোধী দল হিসাবে অংশগ্রহণ করছেন লালমাটিয়া মহিলা কলেজ। এটি আমাদের এই জাতীয় বিতর্ক প্রতিযোগিতার তৃতীয় স্থান নির্ধারণী প্রতিযোগিতায় সরকারি দল হিসেবে যারা রয়েছেন ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়ার বক্তারা তারা হলো মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা আমেনা আক্তার হীরা, মাননীয় মন্ত্রী ছায়ামন্ত্রী আশিক এলাহি হৃদয় এবং মাননীয় সরকার দলীয় সংসদ সদস্য মোহাম্মদ সাদমান ইসলাম অর্ণব। অন্যদিকে আজকের এই প্রতিযোগিতার বিরোধী দল লালমাটিয়া মহিলা কলেজের বক্তারা হলো মাননীয় বিরোধী দল নেতা নাজিয়া মিম, মাননীয় বিরোধী দলীয় উপনেতা সুমাইয়া বিনতে হাকিম এবং মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্য ইসরাত সুলতানা। আমাদের আজকের এই ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় যে 5 জন সম্মানিত বিচারক বিচার কার্য সম্পাদন করবেন এবার তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমাদের সাথে বিচারক হিসেবে রয়েছেন অপরাধ বিষয়ক সাংবাদিক জনাব আহমেদ আতিক, রয়েছেন সাংবাদিক মাইনুল আলম, বিশেষ প্রতিনিধি দৈনিক ইত্তেফাক ও যুগ্ম সম্পাদক জাতীয় প্রেস ক্লাব। বিচারক হিসেবে রয়েছেন সাংবাদিক নাদিয়া শারমিন, সিনিয়র রিপোর্টার 71 টিভি। বিচারক হিসেবে রয়েছেন আরেকজন অপরাধ বিষয়ক সাংবাদিক যিনি অপরাধ বিষয়ক সাংবাদিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জনাব দীপু সারোয়ার এবং বিশেষ প্রতিনিধি হিসেবে বাংলা ট্রিবিউনে কাজ করছেন। এবং সর্বশেষ বিচারক হচ্ছে ডক্টর তাজুল ইসলাম চৌধুরী তুইন, চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক কৃষি রসায়ন বিভাগ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। বিতর্ক অনুষ্ঠানটি পর্যবেক্ষণ করে আমাদের এই মক পার্লামেন্টে বক্তাদের বক্তব্যের আলোকে বক্তব্য প্রদান করার জন্য আমাদের সাথে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর আকবর আলী খান। আমরা আমাদের আজকের প্রধান অতিথি ডক্টর আকবর আলী খানকে সবাই তালি দিয়ে অভিনন্দন জানাই। ডক্টর আকবর আলী খানের বক্তব্য শুনবো আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষে। শুরু করছি আমাদের আজকের ছায়া সংসদ প্রতিযোগিতার শুরুতেই আমাদের আজকের এই ছায়া সংসদের ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়া দলের পক্ষ থেকে আগত দলের দলনেতা এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা আমেনা আক্তার হীরাকে তার প্রস্তাব উত্থাপন এবং উত্থাপিত প্রস্তাবের আলোকে বক্তব্য প্রদান করবার জন্য অনুরোধ করছি। মাননীয় সংসদ নেতা তথা প্রধানমন্ত্রী তার প্রস্তাব উত্থাপন এবং তার বক্তব্য প্রদান করছেন। অপরাধী যেই হোক না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দল, আত্মীয়, পরিবার কাউকেই ছাড় দেওয়া হবে না। আমার হারানোর কিছুই নেই। জীবন বাজি রেখে দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই দৃঢ়চেতা পদক্ষেপের ফলাফল স্বরূপ আমরা দেখেছি ক্যাসিনো সম্রাট খ্যাত ঢাকা দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন সম্রাটকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুকের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে এবং তার বিদেশে যাওয়ার উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। টেন্ডারবাজির মূল হোতা জিকে শামীম সহ যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভুইয়া, আরমান সহ কলাবাগান ক্লাব, মোহামেডান ক্লাবের সভাপতি অনেককেই গ্রেপ্তার করা হয়েছে। শুধু তাই নয়, মাননীয় স্পিকার, বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবার ছাত্রলীগের প্রধান 2 নেতা শোভন ও গোলাম রাব্বানীকে চাঁদাবাজির চেষ্টা দেয় ছাত্রলীগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা চরম বার্তা দিয়ে বলেছেন, ছাত্রলীগের পরে যুবলীগ ধরেছি, অন্যায় প্রতিবন্ধকতা সৃষ্টিকারী কেউ রেহাই পাবে না, একে একে সবাইকে ধরা হবে। জানি কঠিন কাজ, কিন্তু আমি করবই। মাননীয় প্রধানমন্ত্রী এই দুর্দান্ত পদক্ষেপকে স্বাগত জানিয়ে আজকের এই মহান সংসদে যে প্রস্তাবটি উত্থাপন করছি তা হচ্ছে বর্তমান শুদ্ধি অভিযান সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক হবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ জানিয়ে সরাসরি সংজ্ঞানে চলে যাচ্ছি। বর্তমান শুদ্ধি অভিযান বলতে বুঝাচ্ছি পুলিশ, র্যাব, ডিবি অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনী এবং গণমাধ্যম সহ দেশের সকল মানুষকে সাথে নিয়ে বর্তমান সরকার এই মেয়াদে ক্ষমতায় আসার পর যে সকল কার্যক্রম করে অভিযান চালাচ্ছে তাকে সহায়ক হবে বলতে বলছি। বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে এই শুদ্ধি অভিযান ইতিবাচক ভূমিকা রাখবে। লক্ষ্য করুন মাননীয় স্পিকার, বর্তমান সরকার যেখানে অন্যায় দেখেছে সেখানেই অভিযান চালিয়েছে। জঙ্গি বিরোধী অভিযান, অ্যাসিড সন্ত্রাস, বাল্যবিবাহ বিশ্বব্যাপী সমাদৃত হয়েছে। কিন্তু মাননীয় স্পিকার, কিছু অসাধু ব্যক্তি ক্লাবের নিজ স্বার্থে ক্লাবের নামে খুলে বসেছিল ক্যাসিনো বাণিজ্য। এই ক্যাসিনো বাণিজ্য শুদ্ধি অভিযানের মাধ্যমে প্রতিহত করা হয়েছে এবং এর মাধ্যমে কিছু রুই কাতলা গ্রেফতার এবং বাকিরা গোয়েন্দা নজরদারিতে রয়েছে। এদের প্রায় সকলেই যুবলীগের প্রভাবশালী নেতা হওয়া সত্ত্বেও কেউ বিন্দু মাত্র ছাড় পায়নি মাননীয় স্পিকার। এটি আমাদের শুদ্ধি অভিযানের প্রতিফলন মাননীয় স্পিকার। এদের প্রত্যেককে একে একে বিচারের আয়ত্তে আনা হচ্ছে এবং কিন্তু এমন বিচার করা হবে না মাননীয় স্পিকার, এই বাংলার বুকে আর কোনো সম্রাট, আর কোনো খালেদ ভুইয়া মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না। আর এভাবে আইনের শাসনের প্রতি ফিরবে জনগণের আস্থা, প্রস্ফুটিত হবে সুশাসনের রাস্তা। মাননীয় স্পিকার, সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে অন্যতম অন্তরায় হচ্ছে টেন্ডারবাজি।
জনস্বার্থে টেন্ডার নিয়ে মনে করে পকেট স্বার্থই হচ্ছে আগে, যার কারণে আমাদেরকে দেখতে হয় পর্দা, ঢেউটিন আর বালিশের মতো কাণ্ড। বড়ই দুঃখজনক মাননীয় স্পিকার। কিন্তু মাননীয় স্পিকার, আপনারা জানেন চট্টগ্রাম মেডিকেল কলেজের উন্নয়ন প্রকল্পের নামে যে দুর্নীতি করা হয়েছে সেই প্রকল্প বাতিল করা হয়েছে। রূপপুর পারমাণবিক কেন্দ্রে বালিশ কাণ্ডের তদন্ত চলছে এবং কয়েকজনকে চাকরি থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। বর্তমান শুদ্ধি অভিযানের আয়ত্তে টেন্ডারবাজির মূল হোতা জিকেশ খামিম সহ তার ঠিকাদারি প্রতিষ্ঠানকে আইনের আয়ত্তে এনে টেন্ডার বাতিল করা হয়েছে এবং ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। জিকেশ খামিমের কঠোর বিচারের মাধ্যমে সকল টেন্ডারবাজ দুর্নীতিপরায়ণ ব্যক্তিদের অনৈতিক অর্থ উপার্জনের রাস্তাকে বন্ধ করা হবে আর প্রতিষ্ঠা করা হবে সুশাসন। তাই মাননীয় স্পিকার বলছি, বর্তমান চলমান শুদ্ধি অভিযান সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা পালন করবে। মাননীয় স্পিকার, আমরা কিন্তু কখনোই বলছি না এটি একমাত্র এবং প্রধান ভূমিকা পালন করবে, আমরা বলছি এটি সহায়ক ভূমিকা পালন করবে। একটা প্রশ্ন নাই, জি কে প্রশ্ন করবেন? মাননীয় প্রধানমন্ত্রী, ক্যাসিনোর সামগ্রী তো আমাদের দেশে পাওয়া যায় না, এই ক্যাসিনো সামগ্রী বিদেশ থেকে আমদানিতে কারা অনুমতি দিয়েছে একটু দয়া করে বলে যাবেন। কেন দিয়েছে এবং আর কেন দিয়েছে? কেন দিয়েছে? তাদের দায়িত্বটা বাংলাদেশে এসেছে। কেন দিয়েছে, কে দিয়েছে সেটি বড় কথা না, আমরা এখন অভিযান চালিয়ে সেটিকে বন্ধ করছি কিনা এটি আজকে বড় কথা। মাননীয় স্পিকার, আপনারা কি চান না আমরা অভিযান চালাবো না, আমরা এগুলো বন্ধ করব না? চান কি চান না? আমরা অনুমতি দেইনি, আপনি তথ্য প্রমাণ দেখান। অনুমতি দিয়েছে, আমরা তথ্য প্রমাণ দেখান। তাহলে বাংলাদেশে তথ্য প্রমাণ দেখান, আপনি অনুমতি দিয়েছে তথ্য প্রমাণ। মাননীয় স্পিকার, ঠিক আছে, ওকে, ধন্যবাদ, ধন্যবাদ, আসন গ্রহণ করুন। জি মাননীয় স্পিকার, আমি আমার বক্তব্যে ফিরে আসছি। আঙুল ফুলে যারা কলা গাছ হয়েছে আত্মীয় হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাদের কিন্তু ছাড় দিচ্ছে না মাননীয় স্পিকার। তারপরে কি আমরা বলবো না মাননীয় স্পিকার এই শুদ্ধি অভিযান সুশাসন প্রতিষ্ঠায় কতটা সহায়ক হবে? বলবেন না আপনারা? মাননীয় স্পিকার, দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন শুদ্ধি অভিযানকে স্বাগত জানিয়েছেন। শুধু তাই নয় মাননীয় স্পিকার, অধ্যাপক খলিকুজ্জামান, সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদ, জাতীয় পার্টি সহ সকল রাজনৈতিক দল, সুশীল সমাজ, গণমাধ্যম ব্যক্তিত্ব প্রত্যেকেই এই শুদ্ধি অভিযানকে স্বাগত জানিয়েছে। তাই মাননীয় স্পিকার, আবারও বলতে হচ্ছে যে কাজটি কোনো সরকারের আমলে কোনো সরকার প্রধান করতে পারেনি, যা অনেক বাধা বিপত্তি উপেক্ষা করে ঘরের ভেতরের বাইরের লোক সকলকে মোকাবেলা করে বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুদ্ধি অভিযানের নামে শুরু করেছেন, তা অবশ্যই সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক হবে। মাননীয় স্পিকার, আমি আবারও বলছি সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক হবে। আমরা কিন্তু কখনোই বলছি না এটি প্রধান এবং একমাত্র ভূমিকা রাখবে। তাই মাননীয় স্পিকার, সর্বশেষে বর্তমান শুদ্ধি অভিযান সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক হবে এই প্রস্তাবটি যেন এই সংসদে গৃহীত হয় তার জোর দাবি করে আজকের প্রতিযোগিতায় সম্মানিত বিচারক, সাংবাদিক সহ উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় সংসদ নেতাকে তার বক্তব্যের জন্য। তিনি তার বক্তব্যের মধ্যে যেটি বললেন, এই অভিযানকে সমর্থন জানিয়েছেন বিএনপি, জাতীয় পার্টি, সেনাপ্রধান সহ সকল দলের মতামত নিয়েই এই শুদ্ধি অভিযান চলছে, সবাই অভিনন্দন জানিয়েছে। বলছে চলমান অভিযান চলতেই থাকবে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিনি অত্যন্ত সাধুবাদ জানিয়েছেন যে এই ধরনের একটা শুদ্ধি অভিযান শুরু করে দেশের মধ্যে একটা সুশাসন ফিরিয়ে আনবার জন্য। আমরা শুনবো মাননীয় বিরোধী নেতা নাজিয়া মিমের কাছ থেকে তার বক্তব্য। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে ফ্লোর প্রদান করার জন্য। মাননীয় স্পিকার, আজকের সংসদে প্রধানমন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি হলো বর্তমান শুদ্ধি অভিযান সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক হবে। মাননীয় স্পিকার, বর্তমান শুদ্ধি অভিযান কি আসলেই শুদ্ধ? মাননীয় স্পিকার, আজকের সরকারি দল শুদ্ধি অভিযানের নামে পুরো দেশবাসীর সাথে নাটক শুরু করেছে মাননীয় স্পিকার। কারণ নাটকই যদি না করতো মাননীয় স্পিকার, তাহলে শুদ্ধি অভিযান শুরুর সাথে সাথে সম্রাটকে গ্রেফতার না করে কেন 18 দিন পরে আপনারা সম্রাটকে গ্রেফতার করলেন? মাননীয় স্পিকার, কেন সম্রাটকে কুমিল্লার 14 গ্রাম গিয়ে গ্রেফতার করলো তারা? মাননীয় স্পিকার, সম্রাট বস্তা বস্তা টাকা নিয়ে সিঙ্গাপুর যেত জুয়া খেলতে, সেখানে তাকে বিশেষ ব্যবস্থার মাধ্যমে ক্যাসিনোতে পৌঁছে দেওয়া হতো এয়ারপোর্ট থেকে। আপনারা কি এসব জানতেন না? আপনাদের পুলিশ বাহিনী কি এসব জানতো না? তাহলে কেন আপনারা অভিযান শুরুর প্রথম দিনে সম্রাটকে গ্রেফতার না করে 18 দিন পরে গ্রেফতার করলেন সম্রাটকে? মাননীয় স্পিকার, সরকারি দলকে বলতে চাই, আপনারা নিজেদের কোন ব্যক্তিগত স্বার্থটিকে এবং ত্রুটিগুলোকে সকলের সামনে থেকে আড়াল করতে এতদিন পর হুট করে সম্রাটকে গ্রেফতার করে দেশবাসীর নজর সম্রাটের উপর সীমাবদ্ধ করতে চেয়েছেন বলে যাবেন? মাননীয় স্পিকার, ক্যাসিনোর সাথে জড়িত জিকে শামীমকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু কথা হলো মাননীয় স্পিকার, এই অসাধু ব্যবসায়ী কি করে 6000 কোটি টাকার 22টি প্রকল্পের কাজ পেল? মাননীয় স্পিকার, কিভাবে সচিবালয়ের ভবন নির্মাণ, অর্থ মন্ত্রণালয় সহ বিভিন্ন প্রকল্পের হাজার হাজার কোটি টাকার কাজ পেল জিকে শামীম? আপনারাই তো এই কাজ তাকে দিয়েছেন। মাননীয় স্পিকার, সরকারি দল একদিক দিয়ে অপরাধীদেরকে গ্রেফতার করছে, অন্য দিক দিয়ে মাননীয় স্পিকার তাদেরকে সব রকম সুবিধাও দিয়ে যাচ্ছে। মাননীয় স্পিকার, তারা সাপও মারছে, লাঠিও ভাঙছে না। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, তারা ক্যাঙ্গারুর চামড়া খুঁজে অপরাধীদেরকে প্রাণী সংরক্ষণ আইনে কারাদণ্ড দিয়েছে। মাননীয় স্পিকার, সরকারি দল আপনাদেরকে বলছি, কোথায় সাপ পেলেন, কোথায় ব্যাংক পেলেন, এগুলো না খুঁজে কারা সাপ ব্যাংক কেনায় সহায়তা দিচ্ছে তাদেরকে ধরুন। মাননীয় স্পিকার, আর এই শুদ্ধ অভিযান কতটা শুদ্ধ দেখুন। মাননীয় স্পিকার,
18 সেপ্টেম্বর খালেদ মাহমুদের অফিসে অভিযান চালিয়ে র্যাব বিদেশি মদ বিপুল পরিমাণ নগদ অর্থ ক্যাসিনো বোর্ড জব্দ করে। কিন্তু মাননীয় স্পিকার, এই একই অফিসে যখন পুলিশ অভিযান চালায় তখন কিন্তু তারা কিছুই পায়নি। তাহলে কি পুলিশ অন্য কিছু পেয়েছিল? মাননীয় স্পিকার, আমাদের এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর আকবর আলী খান। তিনি গুলশানে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট আয়োজিত এক অনুষ্ঠানে বলেছিলেন, এখন যদি সুশাসনের জন্য পদক্ষেপ গ্রহণ করা হয় তাহলে আগামী 10-15 বছর পর সুশাসন আসবে। মাননীয় স্পিকার, সরকারি দলের আরো অনেক আগেই এই পদক্ষেপ গ্রহণ করা উচিত ছিল, কিন্তু তারা তা করেনি। মাননীয় স্পিকার, তারা এখন নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য সুশাসন প্রতিষ্ঠান নামে মাননীয় স্পিকার শুদ্ধি অভিযান পরিচালনা করছে। মাননীয় স্পিকার, বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন দেশের উন্নয়নের জন্য, কিন্তু মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রীকে একা কেন সব কাজ করতে হবে? মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা না দিলে সরকারি কর্মকর্তারা কাজ করে না। মাননীয় স্পিকার, তিনি নির্দেশ না দিলে ধর্ষণ, নারী নির্যাতন ইত্যাদি কাজে বিচার হয় না। মাননীয় স্পিকার, এমনকি মশা নিধনেও মাননীয় স্পিকার মাননীয় প্রধানমন্ত্রীকে নির্দেশ দিতে হয়, তারপর কার্যক্রম শুরু হয়। মাননীয় স্পিকার, আবরার ফাহাদকে নির্মমভাবে হত্যার ঘটনায় বাক স্বাধীনতার উপর নিষ্ঠুরতম আঘাত বলে আখ্যা দিয়েছে টিআইবি। মাননীয় স্পিকার, যেখানে মানুষের বাক স্বাধীনতা নেই সেখানে আগে বাক স্বাধীনতা প্রতিষ্ঠা করুন, তারপর আপনারা শুদ্ধি অভিযান পরিচালনা করুন। মাননীয় স্পিকার, সোনার বাংলা এখন সোনার না হলেও খাগড়াছড়িতে টিনের দাম সোনার দামকেও ছাড়িয়ে গিয়েছে। মাননীয় স্পিকার, রেলের প্রকল্পে ক্লিনারের বেতন ধরা হয়েছে 4,20,000 টাকা। মাননীয় স্পিকার, যেখানে মাননীয় স্পিকার সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের বেতনকেও হার মানিয়ে গেছে। এজন্য বলছি মাননীয় স্পিকার, শুদ্ধি অভিযানের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠিত হবে না। সুশাসন প্রতিষ্ঠার জন্য দরকার গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা, কার্যকর সংসদ, গণমাধ্যমের স্বাধীনতা, সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহের স্বচ্ছতা ও জবাবদিহিতা, কার্যকরী আইনের শাসন, বিচার প্রক্রিয়া দীর্ঘসূত্রিতার হোক, দৃশ্যমান বিচার প্রক্রিয়া। সর্বোপরি মাননীয় স্পিকার, শুদ্ধি অভিযান প্রচার করতে হবে শুদ্ধভাবে, তাহলেই দেশে সুশাসন আসবে। আর এজন্যই যেন এই প্রস্তাবটি এই সংসদে গৃহীত না হয় তার জোর দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ ছায়া সংসদের মাননীয় বিরোধী দলীয় নেতাকে। তিনি বললেন যে আজকে জিকে শামীম এবং সম্রাটরা যারা রয়েছে, তাদের গডফাদার কারা রয়েছে তাদেরকে চিহ্নিত করতে হবে। এবং আজকে বলছে সরকার তারা এক ধরনের সাব ব্যাংক ধরে তারা মূল জিনিসটাকে আড়াল করার চেষ্টা করছে। এবং এর মধ্যে দিয়ে তিনি বোঝাচ্ছেন যে বর্তমান শুদ্ধি অভিযান মোটেই সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা পালন করতে পারবে না। আমরা এবার আহ্বান করছি আমাদের আজকের এই প্রতিযোগিতার মাননীয় মন্ত্রী, ছায়ামন্ত্রী আশিক এলাহি হৃদয়কে এই পর্যায়ে তার বক্তব্য প্রদান করার জন্য। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ প্রদানের জন্য। মাননীয় স্পিকার, আমরা যখনই কোনো অভিযান হাতে নিয়েছি গুটি কয়েক ব্যক্তি ও গোষ্ঠী তার বিরোধিতা করেছে, বলেছে চুনুপুটিদের ধরলে হবে না, রাঘব বলদের ধরতে হবে। কিন্তু মাননীয় স্পিকার, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন অপরাধীর ক্ষেত্রে রাঘব বল বা চুনুপুটি বলে কিছুই নেই, যেই অপরাধ করবে তাকেই শাস্তি পেতে হবে। মাননীয় স্পিকার, আজকে আমরা সরকার দলীয় বাইরের অপরাধী দিলে হয়েছে দমন নিপীড়ন, দলীয় অপরাধী দিলে হয়েছে চুনুপুটি, তা আমরা কাদের ধরবো? মাননীয় স্পিকার, বিরোধী দল বলে যাবেন। মাননীয় স্পিকার, বিরোধী দল আমাদের বর্তমান শুদ্ধি অভিযানের সমালোচনা করতে গিয়ে একটা হতাশার মিথ্যা গল্প শুনিয়ে ঘোলাপানিতে মাছ শিকারের ব্যর্থ চেষ্টা করেছেন মাননীয় স্পিকার। কিন্তু মাননীয় স্পিকার, আমি শোনাবো সাফল্যের আলো। তিনি বললেন দেশে নাকি বাকস্বাধীনতার সুযোগ নেই। মাননীয় স্পিকার, তাহলে আমরা দেশের বর্তমান 46টি টিভি চ্যানেল সহ 1248টি দৈনিক পত্রিকা প্রকাশিত হয়। মাননীয় স্পিকার, আজকের পত্রিকা হয়তো খুললে দেখা যাবে সরকারের সমালোচনার মুখের। মাননীয় স্পিকার, আর টিভি টকশোর কথা বললে মাননীয় স্পিকার বলাই যাবে না। মাননীয় স্পিকার, যেখানে সরকারের নারী নক্ষত্র পর্যন্ত বের করা হয়। মাননীয় স্পিকার, এত কিছুর পরও আমাদের বিরোধী দলের বিভ্রান্তমূলক কথা শুনে মনে হচ্ছে, এটাই প্রতি মনে হচ্ছে যে যারা দেখতে নারী তার চলন বাঁকা। মাননীয় স্পিকার, আমরা বিদ্যুৎ খাতে 47% থেকে 62% উন্নতি করেছি, 35 লক্ষ গ্রাহককে নতুন বিদ্যুৎ সংযোগ দিয়েছি। মাননীয় স্পিকার, বর্তমান শুদ্ধি অভিযানের মাধ্যমে দেশের প্রায় শতাধিক ক্যাসিনো আমরা ধ্বংস করেছি, প্রায় 500 কোটি টাকা সমমূল্যের ক্যাসিনো সরঞ্জাম জব্দ করেছি। ক্ষমতার দাপটে যারা জনগণকে জিম্মি রেখে অর্থ আত্মসাৎ করে চলতো তাদের কেউ এখন জেলে, কেউ এখন পলাতক। মাননীয় স্পিকার, সম্রাট, খালেদ, জিকে শামীম, সেলিম প্রধান, জিসান আরমান সহ কেউ রায় পায়নি। মাননীয় স্পিকার, সর্বশেষ আমরা বর্তমান শুদ্ধি অভিযানের অংশ হিসেবে দেখতে পেয়েছি ওয়ার্ড কাউন্সিল ও আওয়ামী লীগ নেতা মিজানকে গ্রেপ্তার করেছে। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে দলীয় প্রভাবমুক্ত হয়ে যে চলমান শুদ্ধি অভিযান রয়েছে তা অবশ্যই সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা পালন করবে বলে বিশ্বাস করি। গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের অধিকার প্রশ্নে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে পিছনে বাংলাদেশের অবস্থান, ব্যাপারটিকে আপনি কিভাবে দেখছেন? মাননীয় স্পিকার, গণমাধ্যমের স্বাধীনতা রয়েছে বলে তো 46টি টিভি চ্যানেল রয়েছে, 1248টি প্রকাশিত টকশোগুলিতে অহরহ মানুষ সরকারের সমালোচনার মুখে রয়েছে। মাননীয় স্পিকার, আমরা ভুলে জানি টানা তৃতীয় মেয়াদে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দায়িত্ব গ্রহণ করার পরপরই সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে বৈঠক করে দুর্নীতিমুক্ত প্রশাসন ও সুশাসনের কঠোর নির্দেশ দিয়েছেন। তারপরেও যারা গুরুত্বপূর্ণ পদে বসে দুর্নীতির মতো ঘৃণিত কাজ করে তাদের কাউকে ছাড় দেওয়া হচ্ছে না। পল্লী বিদ্যুৎ, সিটি কর্পোরেশন, পরিবেশ অধিদপ্তর সরকার 8টি দপ্তরে অভিযান চালিয়েছে দুদক এনফোর্সমেন্ট টিম। মাননীয় স্পিকার, যথাযথ তথ্য প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে বন্ধ হবে দুর্নীতি, কমে যাবে ভোগান্তি আর প্রতিষ্ঠিত হবে সুশাসনের নীতি। মাননীয় স্পিকার, সুশাসনের জন্য আর্থিক প্রতিষ্ঠানে স্বচ্ছতা জবাবদিহিতার প্রয়োজন। এই জন্য বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের নেতৃত্বে উচ্চ পর্যায়ে 7টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঋণের মান ও খেলাপি নিয়ে 22টি ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের তলব করা হয়েছে। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম নদী দখলদারকে তালিকা করা হয়েছে।
তুরাগ বুড়িগঙ্গা শীতলক্ষা সহ প্রধান নদী দখলমুক্ত করতে বাঘা বাঘা হাউজিং কোম্পানি সহ প্রায় 43,000 দখলকারীকে উচ্ছেদ করা হচ্ছে মাননীয় স্পিকার। নদী দখল মুক্ত করার এই উচ্ছেদ অভিযান কি মাননীয় স্পিকার সুজন প্রতিষ্ঠা সহায়ক হবে না মাননীয় স্পিকার? প্রশ্ন রেখে গেলাম মাননীয় স্পিকার। একটু লক্ষ্য করেন মাননীয় স্পিকার, চলমান খাদ্য ভেজাল বিরোধী অভিযানের মাধ্যমে ভেজাল বিরোধী জনস্বাস্থ্যের জন্য হুমকি এমন 52টি ভোগ্যপণ্যকে নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া আর্থিক জরিমানা, ট্রেড লাইসেন্স বাতিল সহ অনেক রেস্তোরাঁকে সিলগালা করে দেওয়া হয়েছে। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী সম রেজাল করিম বলেছেন, দ্রুতই পূর্ত বিভাগের সব ধরনের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে শুদ্ধ অভিযান চালানো হবে। দুর্নীতি বা টেন্ডারবাজি কারোর সাথে কোনো আপোষ করা যাবে না মাননীয় স্পিকার। শুদ্ধ অভিযান চলছে, চলবে, এভাবে একদিন বাংলাদেশের সুজন প্রতিষ্ঠিত হবে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, মাদককে না করি মাদক মুক্ত দেশ গড়ি, এই স্লোগানকে সামনে রেখে মাদক বিরুদ্ধে অভিযানের মাধ্যমে 102 জন মাদক ব্যবসায়ীকে আত্মসমর্পণ করতে বাধ্য করেছে মাননীয় স্পিকার। বর্তমান সরকারের দৃঢ় পদক্ষেপ ইয়াবা সম্রাট বদিকে গদি ছাড়া করা হয়েছে মাননীয় স্পিকার। এছাড়া মাদক নিয়ন্ত্রণ আইনকে আরো কঠোর করা হয়েছে মাননীয় স্পিকার। অর্থাৎ মাননীয় স্পিকার, মাদক, দুর্নীতি, ক্ষমতার ব্যবহার, চাঁদাবাজি, টেন্ডারবাজি প্রত্যেকটি ক্ষেত্রে শুদ্ধ অভিযান, শুদ্ধ হচ্ছে দেশ, গড়ে তুলব দুর্নীতিমুক্ত সুশাসনের বাংলাদেশ। তাই মাননীয় স্পিকার, আজকের এই প্রস্তাবটি যেন বর্তমান শুদ্ধ অভিযান সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক হবে, এই প্রস্তাবটি যেন এই সংসদের সর্বসম্মতিক্রমে গৃহীত হয়, তার জোর দাবি জানিয়ে শেষ করছি মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় মন্ত্রীকে, ছায়ামন্ত্রীকে। তিনি বিদ্যুৎ, স্বাস্থ্য, আর্থিক প্রতিষ্ঠান সহ সর্বক্ষেত্রে সুশাসন ফিরিয়ে আনবার জন্য এই সরকার কাজ করছে উল্লেখ করে বলেছেন, এই যে নদী, নালা, খাল, বিল দখলমুক্ত করা হচ্ছে, ফুটপাত থেকে উচ্ছেদ করা হচ্ছে, এগুলি কি আমাদের সুশাসনের লক্ষ্য নয়? আজকে খাদ্যে ভেজাল মুক্ত করা হচ্ছে, মাদক মুক্ত করা হচ্ছে, ইয়াবা সম্রাট বদিকে গদি ছাড়া করা হয়েছে, এগুলি তো সুশাসন প্রতিষ্ঠার একটা চলমান প্রক্রিয়া। এবং সে কারণের জন্য তারা বলছে বর্তমান সুশাসন প্রতিষ্ঠায় এই অভিযান, বর্তমান সুশাসন প্রতিষ্ঠায় শুদ্ধ অভিযান হিসাবে তারা কাজ করবে এবং সহায়ক ভূমিকা পালন করবে বলে তিনি আবার এই প্রস্তাবটি এই সংসদে গৃহীত হওয়ার দাবি জানিয়েছেন। আমি এবার আহ্বান করছি আমাদের আজকের এই ছায়া সংসদের মাননীয় বিরোধী দলীয় উপনেতা সুমাইয়া বিনতে হাকিমকে এই পর্যায়ে তার বক্তব্য প্রদান করবার জন্য। মাননীয় স্পিকার, আজকে যখন সরকারি দল শুদ্ধ অভিযানকে দেশে সুশাসন প্রতিষ্ঠার সহায়ক বলছে, তখন প্রথমেই শুদ্ধ অভিযান নিয়ে আমাদের কিছু প্রশ্ন থেকে যায়। লক্ষ্য করুন মাননীয় স্পিকার, এই যে পুলিশ প্রশাসনের নাকের ডগে এতদিন ধরে ক্যাসিনো চলে আসছে, সেটা কি পুলিশ প্রশাসন জানতো না? তারা কি এতদিন ঘুমিয়েছিল? মাননীয় স্পিকার, ক্যাসিনো সামগ্রী তো বাংলাদেশে পাওয়া যায় না, তাহলে ক্যাসিনো সামগ্রী আমদানিতে কারা অনুমোদন দিয়েছে? এই প্রশ্নটা আমরা তাদের করেছিলাম, তারা কোনো যথাযথ উত্তর দিয়ে যেতে পারেনি। মাননীয় স্পিকার, এই যে ক্যাসিনো অভিযান নিয়ে কেন এত নাটক করা হলো? মাননীয় স্পিকার, কেন ওমর ফারুক চৌধুরী ও মোল্লা আবু কাউসারকে এখনো গ্রেফতার করা হলো না? মাননীয় স্পিকার, কেন সরকার দলীয় হুইপ শামসুল হক চৌধুরী ক্যাসিনোকে সমর্থন করার পরেও ক্যাসিনোর বিরুদ্ধে অভিযানকে বিরোধিতা করা সত্ত্বেও তাকে এখনো গ্রেফতার করা হলো না, তাকে এখনো আইনের আওতায় আনা হলো না? কেন মাননীয় স্পিকার, যে পুলিশ তার বিরুদ্ধে অভিযোগ এনেছে সেই পুলিশকে পর্যন্ত ক্লোজ করা হলো? মাননীয় স্পিকার, ডিআইজি পার্থ গোপাল বণিকের কথা আর কি বলবো? তিনি টাকার ভারে এতই ভারাক্রান্ত হয়ে গেছেন যে ঘরের টাকা এখন পরের ছাদে ছড়িয়ে ছিটিয়ে বেড়াচ্ছে। মাননীয় স্পিকার, যুবলীগ নেতা জিপেশ শামীমের চাঁদাবাজি আর টেন্ডারবাজি সম্পর্কে তো আমাদের কারোর অজানা নয়, তার চাঁদাবাজি টেন্ডারবাজি সম্পর্কে সবাই জানে। তাহলে সরকারি পর্যায়ে কোটি কোটি টাকার টেন্ডার তিনি একাই কিভাবে পেতেন? মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, মহানগর গোয়েন্দা পুলিশ যুবলীগ নেতা খালেদ ও জিজ্ঞেস স্বামীকে জিজ্ঞাসাবাদ করায় এই দুই নেতা জানিয়েছে তাদের অবৈধ কর্মকাণ্ডের পেছনে রয়েছে দেশের প্রভাবশালী নেতারা। এই প্রভাবশালী নেতারা আসলে কারা? এটা কিন্তু সরকারি দলের অজানা নয়, কিন্তু তারা তাদের নাম বলবেন না, কারণ নাম বললে তো চাকরি থাকবে না। মাননীয় স্পিকার, এই পুলিশ প্রশাসন প্রভাবশালী নেতারা এতদিন ক্যাসিনো থেকে নিয়মিত মাসোহারা পেয়ে আসতো, আজ তাদের নিলিপ্ততায় দেশে ক্যাসিনো সম্রাট, ক্যাসিনো গডফাদার, ক্যাসিনো গ্র্যান্ডফাদাররা জন্ম নিয়েছে। অর্থাৎ মাননীয় স্পিকার, সরকারি দল যে সর্ষিতে ভূত তাড়তে যাচ্ছেন, ভূতটা আসলে সেই সর্ষের মধ্যেই আছে। মাননীয় স্পিকার, সরকারি দল যখন আজকে শুদ্ধ অভিযানকে দেশে সুশাসন প্রতিষ্ঠা সহায়ক বলছে, সেই শুদ্ধ অভিযানের সুদূরপ্রসারী ফলাফল নিয়ে আমাদের ভাবতে হয়। মাননীয় স্পিকার, প্রায় 1 মাস ধরে চলমান অভিযান এতটাই প্রশ্নবিদ্ধ যে এই অভিযান আদৌ দুর্নীতির বিরুদ্ধে নাকি দেশের জনগণের আয় ওয়াশ করার জন্য, তা নিয়ে আমরা আশঙ্কা প্রকাশ করছি। সুতরাং যে অভিযান সুদূরপ্রসারী ফলাফল নিয়ে এত আশঙ্কা দেশের জনগণের, সেই অভিযান আর যাই করুক দেশে সুশাসন প্রতিষ্ঠা সহায়ক হবে না। মাননীয় স্পিকার, তাহলে বাংলাদেশের প্রেক্ষাপটে কোন বিষয়গুলো সুশাসন প্রতিষ্ঠা সহায়ক হবে? সেটা হচ্ছে আইনের কঠোর অনুশাসন, ন্যায় বিচার প্রতিষ্ঠার সংস্কৃতি স্থাপন করা, সাংবিধানিক প্রতিষ্ঠান সময়ের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ খাতসমূহকে দুর্নীতিমুক্ত করা, সর্বোপরি দেশে সুশাসনের জন্য সক্ষমতার পরিবেশ তৈরি করা। লক্ষ্য করুন মাননীয় স্পিকার, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কতটা কলুষিত। এখন বিশ্ববিদ্যালয়ের ভিসি কোন বিশ্ববিদ্যালয়ে 1 কোটি টাকা ইসলামি দিচ্ছে, কোন বিশ্ববিদ্যালয়ের ভিসি সান্ধ্যকালীন ব্যাচের জন্য অতিরিক্ত টাকা আত্মসাৎ করছে, আরেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা লিফট কেনার জন্য সুইজারল্যান্ডে আনন্দ ভ্রমণে যাচ্ছে, আরেক বিশ্ববিদ্যালয়ের প্রভিসি অবাধে পদ বাণিজ্য করছে। মাননীয় স্পিকার, দেশের বিশ্ববিদ্যালয় এবং ছাত্ররা দেশের উন্নতিতে কি ভূমিকা রাখতে পারে তা কিন্তু আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। সুতরাং এই জায়গাটাতে যদি আমরা স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে পারতাম, তাহলে সেটাই সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে সুদূরপ্রসারীভাবে সহায়ক হতো। মাননীয় স্পিকার, দেশের গুরুত্বপূর্ণ প্রকল্প সময় কত দুর্নীতি হচ্ছে দেখুন। আজ রূপপুর পারমাণবিক কেন্দ্রের দুর্নীতির দরুন আমরা বালিশ পর্দার যে দাম দেখতে পাচ্ছি, তাতে মনে হচ্ছে কিছুদিন পর জাদুঘরে গিয়ে আমাদের বালিশ পর্দা দেখে আসতে হবে। মাননীয় স্পিকার, রাজুকের কল্যাণে আমরা দেখেছি ভবন নির্মাণে রডের বদলে বাঁশ, সিমেন্টের বদলে বালি আর সড়কে বিটুমিনের বদলে ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে। মাননীয় স্পিকার, আজকে ওয়াসা আর সিটি কর্পোরেশন শহরে জলাবদ্ধতা নিরসনে এতই কাজ করেছে যে আমাদের এখনো
বর্ষাকালে সেই নৌকায় ভরসা। মাননীয় স্পিকার, আজকে বিদ্যুৎ খাতে কোটি কোটি টাকার লোকসান হচ্ছে, হাজার হাজার অবৈধ গ্যাস সংযোগ দেওয়া হচ্ছে। মাননীয় স্পিকার, সবশেষে আমরা বলছি যে দেশে সুশাসনের জন্য সক্ষমতার পরিবেশ তৈরি করতে হবে। মাননীয় স্পিকার, আপনারা সাময়িকভাবে ক্যাসিনো বন্ধ করতে সক্ষম হয়েছেন, মেনে নিলাম, কিন্তু এই ক্যাসিনো ব্যবসা যে আবার মাথা চাড়া দিয়ে উঠবে না, অথবা অন্য কোনো অবৈধ ব্যবসা যে ক্যাসিনোর জায়গা দখল করবে না, তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। তার জন্য আমাদের দেশে সুশাসনের জন্য সক্ষমতার পরিবেশ নিশ্চিত করতে হবে। মাননীয় স্পিকার, তাই আমরা বলছি এসব শুদ্ধি অভিযান নামক নাটক বাদ দিয়ে আসুন যে নিয়ামকগুলো আসলে দেশে সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক হবে সেগুলো নিয়ে কাজ করি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় উপনেতাকে। তার বক্তব্যের মধ্যে তিনি বললেন ঘরের টাকা পরের ছাদে ছুড়ে ফেলা হচ্ছে, ভিসিদের দুর্নীতি, প্রভিসিদের দুর্নীতির কথা বলছেন এই যে পদ বাণিজ্যের কথা বলছেন, যে আজকে বালিশ পর্দার দাম কত হয়ে যাচ্ছে, রডের বদলে বাঁশ এবং নৌকাই নাকি এখন তাদের ভরসা বলে তিনি বলেছেন এই প্রস্তাবটি কোনোভাবেই সংসদে গৃহীত হবার যৌক্তিকতা নেই বলে তিনি এটি প্রত্যাখ্যান করেছেন। আমরা এই ছায়া সংসদে বক্তব্য শুনছি বর্তমান শুদ্ধি অভিযান সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক হবে কিনা সেই বিষয়ে আজকের এই প্রতিযোগিতায়। আমরা এই পর্যায়ে বক্তব্য শুনবো আমাদের আজকের এই ছায়া সংসদের মাননীয় সদস্য সরকারি দলের মোহাম্মদ সাদমান ইসলাম অর্ণবের কাছ থেকে তার বক্তব্য। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে যুদ্ধ অপরাধী বঙ্গবন্ধুর খুনিদের বিচার, পিলখানা হত্যাকাণ্ড, দুর্নীতির দায়ে বাঘা বাঘা নেতাদের বিচার সহ নারায়ণগঞ্জের 7 খুন মামলায় অভিযুক্ত সরকারের প্রাক্তন মন্ত্রীর মেয়ের জামাই ফাঁসির মতো কঠোর বিচার দৃষ্টান্ত স্থাপন করে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন, যারই ধারাবাহিকতায় বর্তমান এই চলমান শুদ্ধি অভিযান। আর এই শুদ্ধি অভিযান দেশে সুশাসন বয়ে আনতে যে কতটুকু সহায়ক হবে তা ইতিমধ্যেই প্রমাণিত। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে সুযোগ প্রদানের জন্য। মাননীয় স্পিকার, বিরোধী দল বুয়েটের শিক্ষার্থী ফাহাদ হত্যার কথা বলেছেন। এই প্রসঙ্গে বলতে হয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি আমার পরিবারের হত্যাকারীদের বিচার পাইনি, যখন কেউ বিচার দাবি করে আমি তা বুঝি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বয়ং তার নিজের পরিবারের হত্যাকারীদের বিচার পেতে 38 বছর অপেক্ষা করেছেন মাননীয় স্পিকার। সেখানে এখন ফাহাদ হত্যাকারীর চলমান ছাত্রলীগের নেতাকর্মী হওয়া সত্ত্বেও যতটা দ্রুততার সাথে এই বিচার কার্যকর শুরু হয়েছে তা ইতিহাসে প্রথমবার এবং একই সঙ্গে বিরল মাননীয় স্পিকার, যা আগে কখনো কোনো সরকার করে দেখাতে পারেনি। আর এটি দেশের সুশাসন প্রতিষ্ঠা একটা অনন্য মাইল ফলক মাননীয় স্পিকার। এটি আমরা বলছি তাই বর্তমানে এই শুদ্ধি অভিযান যা চলছে তা সুশাসন প্রতিষ্ঠায় অবশ্যই সহায়ক হয় মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা দেখেছি ফাহাদ হত্যাকাণ্ডে 24 ঘন্টার মধ্যে 13 জন সহ সর্বমোট 16 জনকে আটক করা হয়েছে এবং 11 জনকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে এবং 19 জন বুয়েট শিক্ষার্থীকে তাদের ইউনিভার্সিটি থেকে বহিষ্কার করা হয়েছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনারা দেখেছেন ক্যাসিনোর মাধ্যমে জুয়া খেলার নামে যখন শত শত কোটি টাকা দুষ্কৃতিকারীরা কালো টাকার পাহাড় গড়ে তুলেছিল, তখনই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ক্যাসিনো বিরোধী শুদ্ধি অভিযান শুরু করা হয় এবং তিনি বলেন অন্যায় করলে দল, আত্মীয়, পরিবার কাউকে ছাড় দেওয়া হবে না। আমি আবার বলছি, দল, আত্মীয়, পরিবার কাউকে ছাড় দেওয়া হবে না। তাই আমাকেও আজকে এই ছায়া সংসদের প্রধানমন্ত্রীর প্রস্তাবের সাথে কণ্ঠ মিলে বলতে হচ্ছে মাননীয় স্পিকার, বর্তমান শুদ্ধি অভিযান সুশাসন প্রতিষ্ঠায় অবশ্যই সহায়ক হবে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, বিরোধী দল বলে গিয়েছেন আমাদের চলমান অভিযান নাকি শুধু ক্যাসিনো বিরোধী অভিযানের মধ্যে সীমাবদ্ধ আছে মাননীয় স্পিকার, কিন্তু না মাননীয় স্পিকার, আমরা আবার বলছি এই ছায়া সংসদের প্রধানমন্ত্রী আজকের প্রস্তাবের সংজ্ঞানে বর্তমান শুদ্ধি অভিযান বলতে বর্তমান সরকার যে তৃতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণ করার পর সরকার সকল প্রকার অনিয়ম দুর্নীতি বন্ধ করার লক্ষ্যে যে প্রয়োজনীয় কার্যক্রমগুলো হাতে নিয়েছে, আমরা সেগুলোর ধারাবাহিকতাই বলছি আমরা এই ক্যাসিনো অভিযান মাননীয় স্পিকার। একটু লক্ষ্য করুন মাননীয় স্পিকার, নদী নালা খালবিল দখলমুক্ত করা, খাদ্যে ভেজাল প্রতিরোধ, নকল ওষুধ উৎপাদন ও বিপণন বন্ধ, মাদকের অপব্যবহার বন্ধ, অ্যাসিড সন্ত্রাস দমন, অবৈধ ভবনগুলো ভেঙে ফেলা, ফুটপাত দখলমুক্ত করা সহ নানা অনিয়ম দুর্নীতি টেন্ডারবাজি ও ক্যাসিনো বিরোধী অভিযানই হচ্ছে আমাদের আজকের শুদ্ধ অভিযান। সুশাসন প্রতিষ্ঠা এই শুদ্ধ অভিযান চলতেই থাকবে। এবারের ক্যাসিনো বিরোধী অভিযান শুধু পূর্বের অভিযানগুলো ধারাবাহিকতা মাত্র। আমি আবারও বলছি এই শুদ্ধ অভিযান সুশাসন প্রতিষ্ঠার অবধি চলমান থাকবে। মাননীয় স্পিকার, ক্যাসিনো সম্রাটকে ধরার আগে তারা বলেছিল রাঘব বোয়ালদের ধরা হচ্ছে না কেন, কিন্তু এই ক্যাসিনো সম্রাটকে ধরার পরেই তারা আবার বলছে এটা নাটক, আসল রাঘব বোয়ালরা কোথায়? কথা কিন্তু সত্য মাননীয় স্পিকার, যে মাছ বড়শি থেকে ছুটে যায় সেটি সবসময় বড়ই হয়। এখন ধরে ফেলেছি তো তা এখন চুনুপটি হয়ে গেছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, একটি তথ্য দিতে চাই, আমাদের এই শুদ্ধি অভিযানকে স্বাগত জানিয়ে গত 6 অক্টোবর বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আয়োজন করেছিল আলোর মিছিল। আপনারা কি তাদের সাথে নেই? অবশ্যই আছেন, আমি জানি। তাহলে যদি বলেন আপনারা, তারা চায় এই শুদ্ধি অভিযান ছুঁয়ে যাক ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত। আমাদের সরকার বিশ্বাস করে মাননীয় স্পিকার, আমাদের এই শুদ্ধি অভিযানের প্রভাব বিস্তার হবে বাংলাদেশের আনাচে কানাচে। যখন অপরাধীরা হবে রুদ্ধ, তখন সফল হবে দুর্নীতি বিরোধী এই যুদ্ধ। তাই আজকে এই মঞ্চ থেকে আমরা সমস্যার স্বাধীন বাংলা, স্বাধীন শান্তির সুরে একতালে একলয় এক কণ্ঠে গাইবো আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তাই মাননীয় স্পিকার, আজকে ছায়া সংসদে উত্থাপিত প্রস্তাবের জন্য সর্বসম্মতিক্রমে এই সংসদে এই গৃহীত হয় এই আহ্বান ও দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় সদস্য সরকারি দলের, তিনি অনেক কথাই বললেন 38 বছরের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী তার পরিবারের হত্যাকারীদের বিচার পায়নি, কিন্তু আজকের আবরার ফাহাদ হত্যার মাত্র 2 দিনের মধ্যেই সমস্ত
হত্যাকারীকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হয়েছে। তাহলে সুশাসন কি এখন চলছে নাকি আগে সুশাসন ছিল, এই প্রশ্ন করে তিনি তার বক্তব্য শেষ করেছেন। আমরা শুনছিলাম মাননীয় সদস্য সরকারি দলের বক্তব্য। এবারে শুনবো আমাদের আজকের এই ছায়া সংসদের মাননীয় বিরোধী দলের সদস্য ইসরাত সুলতানার কাছ থেকে তার বক্তব্য। সরকারি দলের নেতা উপনেতার কথাই মনে হচ্ছে তাদের দৃষ্টিতে দেশের পরিবেশটা খুবই সুন্দর, কোথাও কোনো হইচই নেই, কোথাও কোনো দুর্নীতি নেই, সব জায়গায় দুর্নীতিমুক্ত। তাদের নজর শুধুই ক্যাসিনোর অভিযানে। সরকারি দল আপনাদের বলছে শুধুমাত্র নামমাত্র কিছু অভিযান চালিয়ে সস্তা বাহাবা পাওয়া গেলে যেমন দুর্নীতি দমন সম্ভব নয়, একই রকম ভাবে দেশে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। মাননীয় স্পিকার, শুদ্ধ অভিযান খুবই একটি স্বাভাবিক প্রক্রিয়া, এটি সবসময় হওয়া উচিত, তাই এটা নিয়ে তো উল্লসিত হওয়ার কিছু নেই, বরং এটি আমাদের জন্য লজ্জাকর যে স্বাধীনতার এত বছর পর আমরা এই শুদ্ধ অভিযান দেখতে পাচ্ছি। মাননীয় স্পিকার, আমাদের দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুদ্ধ ঘোষণা করেছেন মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতির বিরুদ্ধে। মাননীয় স্পিকার, এটি কি প্রধানমন্ত্রীর একার দায়িত্ব? প্রধানমন্ত্রীর একার পক্ষ থেকে ঘোষণা দিলে সব দায়িত্ব না হবে? মাননীয় স্পিকার, রাষ্ট্রের আরো নির্বাহী বিভাগ ও বাহিনীগুলো কি করছে? মাননীয় স্পিকার, ফুয়াং ক্লাবে অভিযান চালানোর পর পুলিশ কিছুই পায়নি, অথচ র্যাব অভিযান চালিয়ে কোটি কোটি টাকা, মদ ও ইয়াবা পায়। মাননীয় স্পিকার, আমরা দেখেছি মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রেসিডেন্ট লোকমান সাহেবকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর থেকে উঠে আসে বিভিন্ন মত। পুলিশ বলেছে তার কোনো অর্থ পাচারের সত্যতা পাওয়া যায়নি, অপরদিকে র্যাব বলেছে তিনি অর্থ পাচার করেছেন। আবার বিসিবির সভাপতি বলেছেন তিনি নাকি কখনো মদ জুই স্পর্শই করেনি। মাননীয় স্পিকার, সাবমিট করছে এটি। আসলে মাননীয় স্পিকার, ঘটনাটি কি ঘটছে? এই যে বলছে আছে, আবার এই যে বলছে নাই, এখানে শুদ্ধ অভিযানের নামে আবার অন্য কোনো কিছু হচ্ছে না তো? মাননীয় স্পিকার, যা বারবারই এই ধরনের বারবার যা হচ্ছে না, নানা রকমের প্রশ্নবিদ্ধ করার কারণে শুদ্ধ অভিযানকে বারবারই কিন্তু নানা রকম প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। মাননীয় স্পিকার, দুর্নীতি কোথায় নেই? স্বাস্থ্যখাত থেকে শুরু করে চামড়া শিল্প, সকল ক্ষেত্রেই দুর্নীতি। এখন তো বাজারে ট্রেন্ড এসেছে, আয় দপ্তরি হতে 5 লাখ, শিক্ষক হতে 10 লাখ, পুলিশ হতে 15 লাখ, আর প্রশাসনিক ক্ষেত্রে 40 লাখ। মাননীয় স্পিকার, চলুন দেখে আসি স্বাস্থ্য খাতে স্বাস্থ্যের অবস্থা। ছোটবেলা থেকে পড়ে এসেছি স্বাস্থ্য সকল সুখের মূল, কিন্তু আজ এখানে দাঁড়িয়ে বলতে হচ্ছে স্বাস্থ্য সকল দুর্নীতির মূল। মাননীয় স্পিকার, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে 2 কোটি 80 লাখ টাকার এমআরআই মেশিনের দামই ছিল 9 কোটি টাকা, আর ফরিদপুর মেডিকেল কলেজে একটি পর্দার দামই শুধুমাত্র 37 লাখ টাকা। মাননীয় স্পিকার, অবসর ভাতার ফাইল পর্যন্ত ঘুষের জন্য ছাড়া হয় না। আবার সাবেক অর্থমন্ত্রী আবার ঘুষের টাকাকে স্পিড মানি বলে ব্যাখ্যা করেছেন। মাননীয় স্পিকার, প্রশাসনিক পর্যায়ে সরকারি কর্মকর্তাদের কাছে বেতনের চাইতে ঘুষ একটু বেশিই মিষ্টি লাগে। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন ওয়াসার দিকে। মিরপুর ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা হ্রাস প্রকল্পের কাজ শেষে শত শত কোটি টাকার বিল তুলে নেওয়া হয়েছে প্রকল্পের কাজ শেষ করার পূর্ব মুহূর্তেই। আবার মাননীয় স্পিকার, এই ওয়াসার পানির বিশুদ্ধকরণ ট্রিটমেন্ট শিখতে উগান্ডা গিয়েছে ওয়াসার 6 কর্মকর্তা। মাননীয় স্পিকার, বর্তমান সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর যেন ইবনে বতুতার সফরকেও হার মানায়। মাননীয় স্পিকার, এই যদি হয় সুশাসন প্রতিষ্ঠান নজির, তখন আর এই সুশাসন স্বর্গ থেকে আর এই মর্তে নেমে আসবে না। মাননীয় স্পিকার, যখন রক্ষকই ভক্ষক হয় তখন তার কিছুই বলার থাকে না। দুদকের পরিচালক এনামুল বাসির, পুলিশের ডিআইজি মিজানুর রহমান তো ভাইরা ভাই, একে ঘুষ নেন আরেকজন ঘুষ দেন, আর তাদের বিরুদ্ধে কি এমন আহামরি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সেটিও সাবমিট করছি। মাননীয় স্পিকার, এছাড়া জলবায়ু তহবিল ব্যবহার করে পানি উন্নয়ন বোর্ড পাবো 6টি প্রকল্পে অনিয়ম ও দুর্নীতি পেয়েছে টিআইবির নির্বাহী পরিচালক বলেন আমরা কারো নাম প্রকাশ করি না, আমরা তাদের শুদ্ধ চর্চার সুযোগ দিই। মাননীয় স্পিকার, আর কত শুদ্ধ চর্চার সুযোগ দিলে দুর্নীতি চর্চা বন্ধ হবে, আজ তা জাতির কাছেই প্রশ্ন। মাননীয় স্পিকার, সরকার দলের নীতি হচ্ছে তারা চোরকে বলবে চুরি করতে, আবার গৃহস্থকে বলবে সাবধান হতে। তাই মানুষ সরকারি দলের কাছে বলে যাচ্ছি, এই প্রশাসনিক অদক্ষতা, স্বজনপ্রীতি, দুর্নীতি, স্বেচ্ছাচারিতাকে রেখে আপনারা কিভাবে সুশাসন প্রতিষ্ঠা করবেন তা আজ আমার বোধগম্য নয়। তাই মাননীয় স্পিকার, সুশাসন প্রতিষ্ঠার পূর্ব শর্তগুলো হলো গণতন্ত্র, আইন বিচার, শাসন বিভাগের স্বচ্ছতা, সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা, গণমাধ্যমের স্বাধীনতা, কার্যকর সংসদ। তাই এই প্রস্তাবটি যেন কোনোভাবেই আজকের এই সংসদে গৃহীত না হয় তার জোর দাবি রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় সদস্য বিরোধী দলের। তিনি বললেন যে ফুয়াং ক্লাবে যখন অভিযান চালায় পুলিশ কিছু পায় না, কিন্তু র্যাব যখন যায় তখন গিয়ে অনেক কিছু তারা পেয়ে যায়। বলছে স্বাস্থ্য সকল সুখের মূল, কিন্তু এখন মনে হচ্ছে স্বাস্থ্য দুর্নীতির মূল হিসাবে তারা বলছেন আজকে যা দেখা যাচ্ছে বেতন থেকে ঘুষটা একটু মিষ্টি লাগে সকলের কাছে, এই অভিযোগ করেছেন। বলেছেন আজকে ডিআইজি মিজান এবং দুদকের বাসির তারা হচ্ছেন ভাইরা ভাই, দুজনের মধ্যে ঘুষ দেন আর ঘুষ নেন। এই অবস্থার মধ্যেই তিনি বলেছেন এই প্রস্তাবটি এই সংসদে কোনোভাবে গৃহীত হবার দাবি রাখেন না। যুক্তি খণ্ডন পর্বে আবার একটু শুনে নেই দুদলের দলনেতাদের যুক্তি খণ্ডনে 2 মিনিট করে বক্তব্য, এবং সেই কারণে আমি সর্বপ্রথম আহ্বান করছি আমাদের আজকের এই ছায়া সংসদের মাননীয় বিরোধী দলের নেতা নাজিয়া মিমকে সর্বপ্রথমে তার যুক্তি খণ্ডন পর্বে বক্তব্য প্রদান করবার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে পুনরায় সুযোগ প্রদানের জন্য। মাননীয় স্পিকার, শুধুমাত্র একটি হাত বা একটি পাকে যেমন একটি মানুষ বলা যায় না, তেমনিভাবে শুদ্ধি অভিযানের নামে হাতে গোনা কয়েকজন অপরাধীকে শাস্তি দিয়ে সেটাকে মাননীয় স্পিকার সুশাসন প্রতিষ্ঠা করা যাবে না। সুশাসন প্রতিষ্ঠা করতে হলে দেশের প্রতিটি ক্ষেত্রে দুর্নীতি দূর করতে হবে এবং স্বতন্ত্রভাবে প্রতিটি অপরাধীকে শাস্তি দিতে হবে। মাননীয় স্পিকার, তারা বলে গেলেন গডফাদারদের বাদ দিয়ে, তারা মাননীয় স্পিকার যেভাবে গডফাদারদের বাদ দিয়ে চুনোপুটিদের গ্রেফতার করছে আর গডফাদার গ্র্যান্ডফাদারদের জন্য সেফ জোন তৈরি করে দিয়ে যাচ্ছে। মাননীয় স্পিকার, কয়েকদিন পরে এই চুনোপুটিরা বের হয়ে বলবে আছেন আমার গডফাদার, আছেন আমার মিনিস্টার, সব বিচার থেকে তারা আমায় করবেন পার। মাননীয় স্পিকার,
মাননীয় স্পিকার তারা বলে গেলেন মাদক মুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে, কিন্তু মাননীয় স্পিকার মাদক মুক্ত ব্যবস্থা নেওয়ার পরেও কেন কারওয়ান বাজারে খোলাখুলিভাবে মাদক বিক্রি হচ্ছে, উত্তরটি দিয়ে যাবেন দয়া করে। মাননীয় স্পিকার প্রধানমন্ত্রী প্রশ্ন করেছিলেন হলমার্ক কেলেঙ্কারির কয়েকজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে, বলেছিলেন কয়েকজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে, কিন্তু মাননীয় স্পিকার তারা হয়তো এটা জানে না হলমার্ক গ্রুপের প্রতিষ্ঠাতা তার স্ত্রী যে মাননীয় স্পিকার জামিনে জেল থেকে বের হয়ে এখন বিলাসবহুল জীবনযাপন করছে মাননীয় স্পিকার, এটা তাদের কোন ধরনের বিচার প্রক্রিয়ার সিদ্ধান্ত মাননীয় স্পিকার, এটা তারা বলে যেতে পারেননি মাননীয় স্পিকার। পিআইবি রিপোর্ট অনুযায়ী যেখানে দেশের সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত খাতের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেখানে তারা মাননীয় স্পিকার শুদ্ধি অভিযান পরিচালনা করছে মাননীয় স্পিকার। লক্ষ্য করুন, মহানগর গোয়েন্দা পুলিশ যুবলীগ নেতা খালেদ ও জিকে শামীমকে জিজ্ঞাসাবাদ করায় তারা দুজন জানিয়েছে তাদের অবৈধ কর্মকাণ্ডের পেছনে প্রভাবশালী নেতারা রয়েছে মাননীয় স্পিকার। তারা বলেছে এই জিকে শামীম নাকি প্রভাবশালী নেতা, তারা নাকি রাঘব বল। মাননীয় স্পিকার, তারা রাঘব বলরা যখন বলে তাদের পিছনে প্রভাবশালী নেতারা রয়েছে, তখন আপনারা এই ব্যাপারটিকে কিভাবে দেখছেন বলে যাবেন মাননীয় স্পিকার। ঘরের ইঁদুর ফসল নিলে মাননীয় স্পিকার আর কিছুই বলার থাকে না মাননীয় স্পিকার। তাই সরকারি দল আপনাদেরকে বলছি, শুদ্ধি অভিযানের নামে নাটক বন্ধ করে আগে ঘরের বড় ইঁদুরগুলোকে ধরুন, তারপর সারা দেশের মানুষের সম্পদ আত্মসাৎ করা বন্ধ করুন, তারপর শুদ্ধি অভিযান পরিচালনা করুন মাননীয় স্পিকার। সর্বোপরি বলতে চাই, দেশে শুদ্ধি অভিযান সুশাসন প্রতিষ্ঠার জন্য শুদ্ধি অভিযান কার্যকরী হবে না মাননীয় স্পিকার। আর তাই দেশে সুশাসন প্রতিষ্ঠা করার জন্য আমরা যে প্রক্রিয়াগুলো দেখিয়ে গিয়েছি মাননীয় স্পিকার, সর্বশেষে সেই প্রক্রিয়া সূত্র ধরে বলতে চাই, সুশাসন প্রতিষ্ঠার জন্য আজকের এই সংসদে এই প্রস্তাবটি যেন কোনো ক্রমেই গৃহীত না হয়, তার জোর দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ মাননীয় বিরোধী দলের নেতাকে। তিনি বললেন আগে ঘরের ইঁদুরকে দমন করুন, তারপরে বাকি দিকে আপনারা হাত বাড়ান। আমি জানি না সরকার কি ঘরের ইঁদুর দমন করতে পারছি কিনা, যাচ্ছি কিনা এবং করতে পারবে কিনা, এবং বলেন এই সুশাসন প্রতিষ্ঠায় আজকে যারা এই সুশাসন প্রতিষ্ঠা করবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, টিআইবি সহ বিভিন্ন রিপোর্টে তারাই হচ্ছে সবচেয়ে দুর্নীতিবাজ একটি সংস্থা, তাহলে তাদের কীভাবে সম্ভব প্রশ্ন করে আবারও দলনেতা এই প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছেন। আমরা এবারে আমাদের আজকের এই ছায়া সংসদে ওয়াইন্ড আপ সেশনে আজকের এই প্রতিযোগিতার মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা আমেনা আক্তার হীরার কাছ থেকে তার যুক্তি খণ্ডন পর্বে বক্তব্য শুনব। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে পুনরায় ফ্লোর প্রদানের জন্য। মাননীয় স্পিকার, আজকের বিতর্কের বিষয় কিন্তু ছিল বর্তমান শুদ্ধি অভিযান সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক হবে, কিন্তু মাননীয় স্পিকার তারা আজকে পাশ কাটিয়ে হতাশার ফিরিস্তি শুনিয়ে গেলেন মাননীয় স্পিকার। আজকে তারা বলছেন নাকি যে আমাদের ঘরের টাকা পরের ছাদে যাচ্ছে। মাননীয় স্পিকার, ঘরের টাকা যে পরের ছাদে, সে কি রেহাই পেয়েছে মাননীয় স্পিকার? সে রেহাই পেয়েছে? পায়নি মাননীয় স্পিকার। তারা বলছে যে ভিসির কথা, ভিসি নাকি অনেক দুর্নীতি করছে, সেই ভিসিকে তো অব্যাহতি দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে তদন্ত চলছে, দোষী প্রমাণের সাথে সাথে তাকে শাস্তি দেওয়া হবে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে তারা বললো ফ্লুয়েন্ট ক্লাবে নাকি পুলিশ যে কিছু পায়নি। পুলিশ যে পায়নি ঠিক আছে, পুলিশ যে পায়নি কারণ হচ্ছে পুলিশ আসার আগেই তারা সতর্ক হয়ে গিয়েছিল, কিন্তু মাননীয় স্পিকার তাদের প্রতি সন্দেহ থাকার কারণে আমরা র্যাব পাঠাই। পুলিশ এবং র্যাব দুটি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর অংশ মাননীয় স্পিকার, সেটা কিন্তু তারা আজকে মনে রাখতে হবে মাননীয় স্পিকার। আজকে তারা বলছে যে ব্যাংকের মানে কোটি কোটি টাকা লুট করে নাকি দুষ্কৃতিকারীরা পালিয়ে যাচ্ছে। কোথায় মাননীয় স্পিকার? তারা সবাই কিন্তু মাননীয় স্পিকার এখন আইনের আয়ত্তে আছে তারা, এবং তাদের প্রত্যেককেই দোষী প্রমাণের সাথে সাথে শাস্তি প্রদান করা হবে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে তারা বলছে ঘরের ইঁদুর নাকি বেড়া কাটছে, তার জন্যই তো ঘর থেকে আমরা এই অভিযান শুরু করেছি মাননীয় স্পিকার। ঘর থেকে অভিযান শুরু না করলে কি ছাত্রলীগের বড় বড় নেতা, যুবলীগের চেয়ারম্যান সহ যুবলীগের সভাপতি এরা কেউ ধরা পড়ে মাননীয় স্পিকার? ঘর থেকে আজকে এই অভিযান। মাননীয় স্পিকার, তারা কত সুন্দর করে বলে গেলেন স্বাস্থ্যই সকল সুখের মূল, কিন্তু স্বাস্থ্যই নাকি এখন দুর্নীতির মূল। মাননীয় স্পিকার, তাদের জ্ঞাতার্থে বলছি, স্বাস্থ্য খাতের সাফল্যের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভ্যাকসিন হিরো পুরস্কার বিভূষিত হয়েছেন। নবজাতকের মৃত্যুর হার 149 নেমে এসেছে বর্তমানে এই শুদ্ধি অভিযানের কারণে কিন্তু মাননীয় স্পিকার। এবং বর্তমানে এই শুদ্ধি অভিযানের কারণে আমি এর জন্য বলছি, আমি আমার সংজ্ঞানে স্পষ্টত বলে গিয়েছি মাননীয় স্পিকার, শুদ্ধি অভিযান বলতে আমি বুঝিয়েছি পুলিশ, র্যাব, ডিবি অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনী সহ গণমাধ্যমকে কাজে লাগিয়ে এই দেশের সকল মানুষকে সাথে নিয়ে বর্তমান সরকার এই মেয়াদে ক্ষমতায় আসার পর যে সকল অভিযান চালাচ্ছে সেই সকল অভিযানকে। তাই মাননীয় স্পিকার, আজকে তারা যে এই যে হতাশার বাণী শুনিয়ে গেলেন মাননীয় স্পিকার, তার একেবারেই এই সংসদে বিভ্রান্তিকর। তারা বলছে ডিআইজি মিজান এবং দুদকের বাসিরের কথা, তারা সবাই কিন্তু এখন মানে দুজনই কিন্তু মাননীয় স্পিকার এখন স্ত্রী ঘরে আছে, তাহলে আপনারা কিভাবে এদের কথা বলতে পারেন মাননীয় স্পিকার? মাননীয় স্পিকার, শুধু তাই নয়, তারা বলছে নেপালিদের পালিয়ে যেতে সাহায্য করেছে। হ্যাঁ, নেপালিদের পালিয়ে যেতে যে দুজন সাহায্য করেছিল তাদের দুজনকে কিন্তু অব্যাহতি দেওয়া হয়েছে, তদন্ত চলছে, দোষী প্রমাণের সাথে সাথে তাদের শাস্তি দেওয়া হবে, কোনো সমস্যা নেই, আপনারা এত টেনশন করেন না এই ব্যাপারটাকে নিয়ে।
মাননীয় স্পিকার, আজকে তারা বলছে টিনের দাম নাকি এখন সোনার দাম। হ্যাঁ, টিনের দামকে সোনার দামে না, টিনের দামকে টিনের দামে নিয়ে আসার জন্যই তো এই অভিযান। টিনের দামকে টিনের দামে আমরা নিয়ে আসবো, তার জন্যই এই অভিযান। আর তাই এটি নিঃসন্দেহে বলতে চাই, তাই মাননীয় স্পিকার এই প্রস্তাবটি নিঃসন্দেহে সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক হবে। মাননীয় স্পিকার প্রতিষ্ঠা করবে বলবো না, সহায়ক হবে। তাই আজকে এই প্রস্তাবটি গৃহীত হওয়ার জোর দাবি রাখে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আজকের এই ছায়া সংসদে মাননীয় সংসদ নেতা তথা প্রধানমন্ত্রীকে তার বক্তব্য প্রদান করবার জন্য। বর্তমান প্রেক্ষাপটে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, অর্থাৎ শুদ্ধি অভিযান সুশাসন প্রতিষ্ঠা করবে কিনা এই বিষয় নিয়ে আজকে দুটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছিল। সরকারি দল হিসাবে ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়া এবং বিরোধী দল হিসাবে লালমাটিয়া মহিলা কলেজ সেখানে অংশগ্রহণ। এই যে শুদ্ধি অভিযান চলছে, এই শুদ্ধি অভিযানটি আসলে কি আমাদের কতদিন চলবে, কিভাবে চলবে? এই শুদ্ধি অভিযান কি আস্তে আস্তে ধীরগতির হয়ে যাবে কিনা? শুদ্ধি অভিযান চলাকালীন অবস্থা যখন চতুর্দিকে আমরা দেখতে পাচ্ছি ক্যাসিনো সম্রাটকে গ্রেফতার করা হচ্ছে, যারা টেন্ডারবাজি করছে তাদের গ্রেফতার করা হচ্ছে, সেই সময় আবার বুয়েটে একটা বড় হত্যাকাণ্ড ঘটে যাচ্ছে। তখন সুতরাং সেই জায়গায় আমাদের প্রশ্ন আসে, আসলে শুদ্ধি অভিযান কি আমাদেরকে এই সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা পালন করতে পারবে কিনা? আমরা এই শুদ্ধি অভিযান শুরু করার যখন হয় তখন কিন্তু আমাদের মধ্যে আলোচনায় প্রশ্ন আসে, শুধু কি আমরা ক্যাসিনো সম্রাটকে গ্রেফতার করব? আমরা কি দু একজন টেন্ডারবাজকে গ্রেফতার করে আমরা ক্ষান্ত হয়ে যাব? নাকি আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের যে উন্নয়নের কথা হচ্ছে, যে উন্নয়নের যে ধারাবাহিকতা চলছে, যেটি বলছে সরকারের পক্ষ থেকে, সেই ধারাবাহিকতার পাশে যে অনিয়ম, দুর্নীতি, টেন্ডারবাজি, সন্ত্রাস, খুন, ব্যাংক শেয়ার বাজার লুণ্ঠন যারা করেছে, যারা এই হাজার হাজার কোটি কোটি টাকা বিদেশে পাচার করে নিয়ে গেছে, আমরা কি তাদেরকে আমাদের শুদ্ধি অভিযানের মধ্যে অন্তর্ভুক্ত করব কিনা? নাকি শুদ্ধি অভিযান শুধুমাত্র এই জুয়া খেলা বা টেন্ডারের মধ্যে আমাদের সীমাবদ্ধ থাকবো বলে এক ধরনের প্রশ্ন কিন্তু জনমনে তৈরি হয়েছে। আমরা আজকের দুর্নীতিবাজরা, আজকের দুষ্কৃতিকারীরা যারা এই যে দেশের টাকা লুণ্ঠন করে বিদেশে প্রাসাদ তৈরি করছে, আজকে বিদেশে নাগরিকত্ব নিচ্ছে, সেকেন্ড হোম তৈরি করছে, আজকে দেশের টাকা লুণ্ঠন করে বিদেশে বিনিয়োগ করছে, সেই লুণ্ঠনকারীদের, সেই ব্যাংক লুটকারীদের, সেই শেয়ার বাজার লুটকারীদের, সেই সকল দুষ্কৃতিকারীদেরকে কি আমরা এই শুদ্ধি অভিযানের মধ্যে আওতায় এনে সরকারের ধারাবাহিকতায় আমরা কি একটা সুশাসন ফিরিয়ে আনতে পারবো কিনা, সেটি কিন্তু আমাদের কাছে বড় একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আমি মনে করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত বিচক্ষণতার সাথে তার কাজ করছেন এবং করবেন। তাদের সকলকে, যারা দুষ্কৃতিকারী রয়েছে, তাদেরকে গোয়েন্দা নজরদারিতে নিয়ে এসে কারা কারা দুষ্কৃতিকারী, ব্যাংকিং সেক্টরে কারা দুষ্কৃতিকারী, শেয়ার বাজারে কারা দুষ্কৃতিকারী, নদী নালা খালবিল দখলে কারা দুষ্কৃতিকারী, সকল দুষ্কৃতিকারীদের গোয়েন্দা সংস্থার মাধ্যমে তালিকা তৈরি করে তাদেরকে গণমাধ্যমে প্রকাশ করে দৃশ্যমান বিচারের ব্যবস্থা যদি করা হয়, তাহলে জনগণের মধ্যে এই শুদ্ধি অভিযান নিয়ে একটা আস্থা তৈরি হবে বলে আমি মনে করি। আজকে যে শিক্ষার্থীরা আজকে তারা এখানে রয়েছে, তারা বাংলাদেশকে ভালোভাবে বুঝতে পারছে, তারা বাংলাদেশকে ভালোভাবে চিনতে পারছে, তারা আমাদের সরকারকে ভালোভাবে সহযোগিতা করবার জন্য তারা দুহাত বাড়িয়ে দিতে চায়। কিন্তু সরকারের পক্ষ থেকেও কিন্তু সুশাসন প্রতিষ্ঠার জন্য, অধিক গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, বাক স্বাধীনতার জন্য, ভোটের অধিকার ফিরিয়ে দেবার জন্য কিন্তু জনগণের কাছে আস্থা অর্জন করতে হবে। এবং সেই আস্থা অর্জন করবার জন্যই আমি মনে করি শুধুমাত্র শুদ্ধি অভিযান পরিচালনা করলেই হবে না, এই শুদ্ধি অভিযানের সাথে সাথে সকল প্রকার অন্যায়, দুর্নীতি, যত রকম অপকর্ম রয়েছে, ব্যাংক লুট রয়েছে, শেয়ার বাজার লুট রয়েছে, সকল কিছু বন্ধ করে যদি আমরা এগোতে পারি, তাহলেই কিন্তু আমরা আমাদের লাল সবুজের পতাকাকে আমরা তুলে ধরতে পারবো। ধন্যবাদ জানাচ্ছি আজকের এই ছায়া সংসদের দুটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এবং আহ্বান জানাচ্ছি আমাদের আজকের এই প্রতিযোগিতার সম্মানিত প্রধান অতিথি, বিবেকের বাতিঘর হিসেবে যিনি জনগণের কাছে প্রমাণিত হয়েছেন, আমাদের শ্রদ্ধেয় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর আকবর আলী খানকে এই পর্যায়ে তার বক্তব্য প্রদান করার জন্য। ডক্টর আকবর আলী খান। আজকের বিতর্ক অনুষ্ঠানের মাননীয় স্পিকার এবং দুই দলের বিতার্কিক বৃন্দ, কে জিতে আর কে হারে সেটা বড় কথা না, বড় কথা হলো যে দুদলই তাদের বক্তব্য অত্যন্ত স্পষ্টভাবে এবং সুন্দরভাবে উপস্থাপন করেছে এবং এজন্য আমি তাদেরকে অভিনন্দন জানাই। বর্তমান শুদ্ধি অভিযান সুশাসন প্রতিষ্ঠার সহায়ক হবে কিনা এ সম্পর্কে আমার মনে সন্দেহ রয়েছে। এখন শুদ্ধি এবং শুদ্ধি অভিযানের মধ্যে আমি তফাৎ করতে চাই। শুদ্ধি একটি প্রক্রিয়া যেটা যে দেশে আইনের শাসন বলবৎ রয়েছে সেখানে প্রতিনিয়ত চলবে, সুতরাং শুদ্ধি কোনো থামবে না, শুদ্ধি চলতেই থাকবে। কিন্তু শুদ্ধি অভিযান করার দরকার পড়ে তখন যখন এই ধরনের শুদ্ধি হয় নাই এবং না হওয়ার ফলে এই যে জঞ্জাল জমে গেছে সেই জঞ্জাল পরিষ্কার করার জন্য অভিযানের প্রয়োজন হয়। এখন এ ধরনের অভিযান কি সুফল বয়ে আনবে কি আনবে না এ সম্পর্কে অনেক প্রশ্ন রয়েছে।
আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হলো যে কখন শুদ্ধি অভিযান পরিচালিত হবে না। শুদ্ধি অভিযান পরিচালিত হবে না তখন যখন দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে। যতক্ষণ পর্যন্ত দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে না ততক্ষণ পর্যন্ত একবার এই ক্ষেত্রে দুর্নীতি, একবার ওই ক্ষেত্রে অরাজকতা, একবার ওই ক্ষেত্রে আইনের লঙ্ঘন, এই ধরনের অজস্র সমস্যা দেখা দেবে। এই সমস্যা থেকে বের হয়ে আসার উপায় হলো সুশাসন প্রতিষ্ঠা করা। বাংলাদেশে আমরা শুদ্ধি অভিযানের কথা শুনছি, শুদ্ধি অভিযান থেকে আমরা সুশাসন প্রতিষ্ঠার জন্য অবশ্যই আন্দোলন তৈরি করতে পারি এবং এটা যদি হয় তাহলে পরে আমি মনে করব যে শুদ্ধি অভিযান সফল হয়েছে। আর শুদ্ধি অভিযান যদি শুদ্ধি অভিযানই থাকে, যদি সুশাসন প্রতিষ্ঠার আন্দোলনে পরিণত না হয়, তাহলে এই শুদ্ধি অভিযানের চূড়ান্ত ফলাফল কি হবে এটা সম্পর্কে একটু আগে স্পিকার মহোদয় যে ধরনের সন্দেহ প্রকাশ করেছেন সেগুলো আমাদের মনে থেকে যাবে। অর্থাৎ এটা কতদিন চলবে, কত বছরে এটা সফল হবে, এটা কি 6 মাস চলবে না 6 বছর চলবে না 10 বছর চলবে, এর কোনো নিশ্চয়তা নাই। আমার মতে বাংলাদেশে বর্তমানে যে সমস্যা, এর একমাত্র সমাধান হলো এখানে সুশাসন প্রতিষ্ঠা করা। এই সুশাসন প্রতিষ্ঠা করা খুব সহজ কাজ না এবং এটা খুব রাতারাতি করা যাবে না। এটার জন্য যদি এখন আমরা কাজ শুরু করি তাহলেও হয়তো আরও 10-15 বছর সময় লাগবে। আমি আশা করব যে বর্তমান প্রধানমন্ত্রী বাংলাদেশের মানুষের মনে যে আশার আলো জাগিয়েছেন শুদ্ধি অভিযান পরিচালনা করে, তিনি সেটাকে সুশাসন প্রতিষ্ঠার আন্দোলনে রূপান্তরিত করবেন এবং সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশে যারা দুষ্ট তাদেরকে দমন করা হবে এবং যারা শিষ্ট তাদেরকে পালন করা সম্ভব হবে। আপাত দৃষ্টিতে মনে হয় যে এই সুশাসনের জন্য এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দল সুস্পষ্টভাবে কাজ করেননি। কাজেই অনেকের মনেই হয়তো এ ব্যাপারে নৈরাশ্য জাগতে পারে। যারা নিরাশ তাদেরকে আমি ইংরেজ কবির বাণী শোনাতে চাই, ইফ দি উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড। যদিও এখানে শীতকাল নেমে আসে তাহলে আমরা আশা করব যে এখানে বসন্তকালও অতি কাছেই আছে। আমরা আশা করব যে সুশাসনের বসন্তকাল বাঙালি জীবনের বিভিন্ন দুঃখ দুর্দশা এবং গ্লানিকে মুছিয়ে দিবে। আপনাদের সকলকে ধন্যবাদ। ডক্টর আকবর আলী খান স্যারকে ধন্যবাদ জানাই তার অত্যন্ত সুস্পষ্ট বক্তব্যের জন্য। ফলাফল চলে এসছে, সে ফলাফল আমরা আপনাদেরকে জানিয়ে দিব এখন। এবং এটা তৃতীয় স্থান নির্ধারণী প্রতিযোগিতা। আজকে যারা বিজয়ী হবে তারা আমাদের ইউসিবি পাবলিক পার্লামেন্ট বিতর্ক প্রতিযোগিতার তৃতীয় স্থান অর্জন করবার যোগ্যতা অর্জন করবে। দুটি দলই খুবই ভালো বলেছে, বাঘে বাঘে লড়াই হয়েছে এবং এই লড়াইয়ের মধ্যে যেটি ডক্টর আকবর আলী খান স্যারও বলেছেন, দুই পক্ষই কিন্তু তাদের যুক্তি তর্ক উপস্থাপনা দিয়ে তাদের যথেষ্ট মেধামনন দিয়ে এটাকে সাজিয়ে তুলবার চেষ্টা করেছেন। আমি এখন যে ফলাফল সে ফলাফলে যাচ্ছি। যারা আজকের প্রস্তাবের পক্ষে আছেন তারা সবাই জোরে হাঁ করতে হবে, সবাই জোরে হাঁ, সবাই জোরে না বলতে হবে এবং বিজয়ী দল চিৎকার করে উঠতে হবে। তো আমাদের আজকের যে প্রস্তাবটি হচ্ছে সে প্রস্তাবটি হচ্ছে বর্তমান শুদ্ধি অভিযান সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক হবে। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। প্রস্তাবের পক্ষ দল হা বলুন। যারা প্রস্তাবের পক্ষে আছে তারা হা বলুন। আর যারা এই প্রস্তাবের বিপক্ষে আছে তারা না বলুন। প্রস্তাবের বিপক্ষ দল না বলুন। যারা প্রস্তাবের বিপক্ষে আছে তারা না বলুন। আমরা আমাদের ফলাফলে চলে যাচ্ছি। আজকের এই ছায়া সংসদে এই প্রস্তাবটি বর্তমান শুদ্ধি অভিযান নিয়ে সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক হবে কিনা, এই প্রস্তাবটি এই ছায়া সংসদে এই প্রস্তাবটি গৃহীত হয়েছে। যেহেতু প্রস্তাবটি গৃহীত হচ্ছে সে কারণে বলতে হচ্ছে আমাদের আজকের এই প্রতিযোগিতার সরকারি দল ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়া তারা এই প্রতিযোগিতায় বিজয় লাভ করে তৃতীয় স্থান অধিকার করার গৌরব অর্জন করেছে। তাদের সবাইকে জোরে তালি দিয়ে আমরা অভিনন্দন জানাই এবং একই সাথে লালমাটিয়া মহিলা কলেজ অত্যন্ত খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান, 3 জন বিতার্কিকী
তাদের চমৎকার বক্তব্য তথ্য দিয়ে আজকের এই প্রতিযোগিতাকে তারা একেবারে আবেগঘনপূর্ণ করে তারা চমৎকারভাবে সাজিয়ে তোলবার চেষ্টা করেছেন। এই প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা হবার গৌরব অর্জন করেছে মাননীয় বিরোধী নেতা নাজিয়া মিম। আমরা জোরে তালে দিয়ে তাকে জানাই। নাজিয়া, তুমি দাঁড়াবা। অভিনন্দন নাজিয়া মিমকে, অভিনন্দন রইল বিজয়ী দল ইউনিভার্সিটি অব সাউথ এশিয়াকে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যারা এতক্ষণ টেলিভিশনের পর্দায় দেশে অথবা বিদেশে আমাদের আজকের ইউসিবি পাবলিক পার্লামেন্ট বিতর্ক প্রতিযোগিতা দেখলেন, আপনাদের সবাইকে আমাদের প্রতিযোগিতা আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণের মধ্যে দিয়ে আজকের মতো এই ছায়া সংসদ এখানেই শেষ করছি।